সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনে ও কি লেখা থাকতে পারে সে বোঝাই গেছিল। যেদিন ওই অভিরূপ সরকারকে সিক্স পে কমিশনের মাথায় বসিয়েছিল, ফলে তার রেকমেন্ডেশন কি হতে পারে বোঝাই গেছিল। ফলে রেকমেন্ডেশন চটিচাটার রেকমেন্ডেশন হবে। বিজ্ঞপ্তি জারি হয়নি, তাহলে বুঝবেন যে এই আধিকারিকদের কি হবে। মুখ্য সচিব এবং অর্থ সচিব প্রস্তুত হয়ে যান। গামছা, তারপরে সাবান, যদি হাফ প্যান্ট পরেন হাফ প্যান্ট, এগুলো সব কিনে টেনে নিন। ভালো কথা বলি, মমতা ব্যানার্জির হাত যে ধরবে সে যে তার অবস্থা খারাপ হবে। তো মমতা ব্যানার্জির হাত ধরেছিল কুণাল, জেলে গেছে। এবারে আমরা গতকাল যেটা দেখতে পেলাম, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অবশেষে পেশ করা হলো। 6 মাসে যে রিপোর্ট পেশ করার কথা সেটা 4 বছর লাগলো পেশ করতে। যেখানে 15ই জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার কথা, সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হলো না। কি বলবেন সে বিষয়ে? দেখুন, সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন সেটি পাবলিশ করার কথা অনেক আগেই, কিন্তু পাবলিশ করানি, চেপে রেখে দিয়েছিল। ভেবেছিল যে মামলা টামলা হবে ওই জন্য। দেখুন, সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনে ও কি লেখা থাকতে পারে সে বোঝাই গেছিল। যেদিন ওই অভিরূপ সরকারকে সিক্স পে কমিশনের মাথায় বসিয়েছিল, ফলে তার রেকমেন্ডেশন কি হতে পারে বোঝাই গেছিল। ফলে রেকমেন্ডেশন চটিচাটার রেকমেন্ডেশন হবে, ও সকলেই বুঝেছিল এবং সেটাই হয়েছে। তারপরে তার উপর ভিত্তি করে রোপা 2019-এ ডিএর কোনো প্রভিশন রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং এটা খুব পরিষ্কার যে আসলে ওরা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ডিএ দিতে চায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দৃষ্টিভঙ্গি, মমতা বন্দ্যোপাধ্যায়দের দৃষ্টিভঙ্গি। দেখুন, বামফ্রন্ট আমলে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা তারা চেয়েছিলেন কর্মচারীরা ডিএ ন্যায়সঙ্গত অধিকার হিসেবে পাক। সেই জন্যই তারা ডিএর প্রভিশন রেখেছিল রোপারুল 2009-এ। আর 2019 সালে মমতা সরকারের আমলে ডিএর কোনো প্রভিশনই রাখেনি রোপারুলসে। তার কারণ ও প্রভিশন রাখলেই যদি ডিএ কম পায়, তাহলে কর্মচারীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটা আদায় করে নেবে। ফলে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকার প্রভিশন রাখেনি। না রেহেগি বাঁশ, না বাজেগি বাঁশুরি। বাঁশ না থাকলে বাঁশি বাজবে না, খুব পরিষ্কার। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভিরূপ সরকারকে বসেছিলেন, যিনি রেকমেন্ডেশন করেছেন এমনভাবে যে ডিএ ঐচ্ছিক, এইচআরএ কমিয়ে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এটা রোপারুল 2019 তৈরি করে দিয়েছেন, যেখানে ডিএর প্রভিশনই রাখেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না, এইটা করে রেখে দিয়েছে। কিন্তু ওরা একটা জিনিস বলে যাচ্ছে, রোপারুল 2009-এ ওই কথা লেখা ছিল, তাই সেই অনুযায়ী যা বকেয়া ডিএ তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সময়কাল শেষ হচ্ছে, সময়কাল শেষ হয়ে গেলে আমরা নোটিশ দেব এবং আমরা তারপরে কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করব একেবারে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে। বাই নেমে তারা পার্টি থাকবে, তারা রেসপন্সিবল থাকবে এই নির্দেশ অমান্য করার জন্য। এই যে ইচ্ছা হলে দেবে, ইচ্ছা হলে দেবে না, অর্থাৎ যে ষষ্ঠ বেতন কমিশন, সেখানে স্পষ্টত লেখা ছিল যে অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা কিন্তু ঐচ্ছিক মানে অভিরূপ সরকার এটা মনে করছেন, অথচ নিজে যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে তো ঐচ্ছিকতার সঙ্গে ডিএ নেন। নিজের হিসাবটা বেশ ভালো করে বুঝে নেবেন। তিনি তো একটি প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানে কিভাবে ডিএ দেওয়া হয়, সেখানে আইন কি, মানে কাজ করতেন রেজার এখন তো হ্যাঁ অবভিয়াসলি। আগে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা গলা ফাটিয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, ওরা পে কমিশন পেয়েছে, তার মাথায় বসেছে, চটিচাটা পদ নিয়েছেন, চটি চেটে পদ নিয়েছেন, ফলে চটিচাটা পদে বসে পড়েছেন এবং তার রেকমেন্ডেশন। ষষ্ঠ বেতন কমিশন এই অতি তৎপরতা সহ 1 জুলাই যেটা বের করার কথা ছিল সেটা 25 জুন বের করে দেয়। এটা কি কোথাও কি সেই কন্টেম্পট অফ কোর্টটাকে আটকানো বলা যেতে পারে? হ্যাঁ অবভিয়াসলি, দেখুন ওটা তো করতেই হবে। সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন সেটা পাবলিশ করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে কর্মচারীদের বকেয়া ডিএ কবে দেবেন। 25% বকেয়া ডিএ দিতে হবে 6 সপ্তাহের মধ্যে, না দিলে কিন্তু আমরা এই বকেয়া ডিএ আদায় করে ছাড়ব। এখন ভাবছে এটা ওটা করে যদি কোনোভাবে একটু পিছিয়ে দেওয়া যায়,
কাল কিন্তু উপায় নেই। সরকারি ছুটি, এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি। বিজ্ঞপ্তি জারি হয়নি, তাহলে বুঝবেন যে এই আধিকারিকদের কি হবে। মুখ্য সচিব এবং অর্থ সচিব প্রস্তুত হয়ে যান। গামছা, তারপরে সাবান, লুঙ্গি পরলে লুঙ্গি, তো যদি হাফ প্যান্ট পরেন হাফ প্যান্ট, এগুলো সব কিনে টিনে নিন, ভালো করে ব্যাগে ভরে নিন। নবান্ন তো পুরো দীঘায় রথে মগ্ন। তারপরেই দেখবেন যে ওই গামছা, লুঙ্গি, তারপরে সাবান, এগুলো কাজে লেগে যাবে। ভালো করে মানে ব্যাগে ভরে রেখে দিতে বলবেন, কারণ জেলে গেলে তো কাজে লাগবে। ভালো। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো। অভিষেক ব্যানার্জি গতকাল একেবারে একটি সভা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার সভা থেকে বলেছেন যে মুখ্যমন্ত্রী চাকরি দিলে কিংবা চাকরিহারাদের ভাতা দিলে সব কিছুতেই আপনারা মামলা করছেন। আরে মুখ্যমন্ত্রী তো দুর্নীতি করেছে, রাজ্য সরকার করবেটা কি তাহলে? দুর্নীতি করেছে যে, সে করবেটা কি মানে? তাকে জেলে যেতে হবে, এটা কি বলেছেন? যে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এটা বলেছেন কি? না, তিনি বলেছেন যে যে টাকা নিয়েছে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে দুজনেই দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, আর তার সঙ্গে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত। টাকাটা নিয়েছেন তো মমতা ব্যানার্জি। অঙ্কিতার চাকরি কে করিয়ে দিয়েছে? মমতা ব্যানার্জি করিয়ে দিয়েছে। অঙ্কিতার চাকরি কে করিয়ে দিয়েছে? মমতা ব্যানার্জি চাকরি করিয়ে দিয়েছে। ইনসানের চাকরি কে করিয়ে দিয়েছে? মমতা ব্যানার্জি চাকরি করিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি দোষী। এই দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি, এই দুর্নীতির বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। শুধুমাত্র কিছু মানুষের বদান্যতা এখনো জেলের বাইরে রয়েছে। এই দুর্নীতির জন্য দায়ী মমতা ব্যানার্জি, এবং এই দুর্নীতির জন্য তার জেলে যাওয়া উচিত। ববিতা সরকার মামলা করেছিল এবং অঙ্কিতা অধিকারীর চাকরি গেছিল, তার সঙ্গে তাকে পয়সা ফেরত দিতে হয়েছিল। আদালতে প্রতিষ্ঠা পেয়েছে যে তার সে ইন্টারভিউ না দিয়ে লিস্টে 1 নম্বরে উঠে গেছে। পরিষ্কার চিত্র। যেদিন তার বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তারপরেই মেয়ের নাম 1 নম্বরে উঠেছে ওয়েটিং লিস্টে। কিন্তু কয়েকজনের জন্য তো পুরো 26,000 দুর্নীতিগ্রস্ত হতে পারে না। হতে পারে না, একদমই ঠিক বলেছে। কয়েকজনের জন্য, কয়েক হাজার জনের জন্য। কয়েকজন বলেছে, আসলে এত সংখ্যার গন্ডগোল হয়ে গেলে তো মুশকিল। কয়েক হাজার জনের জন্য, আর কয়েক হাজার জনের জন্য কয়েক লক্ষ লক্ষ টাকা করে প্রত্যেকের কাছ থেকে নিয়েছে, সেটা কয়েক হাজার কোটি টাকা হয়েছে। সেই হিসাবটা তো বলবেন না। আর এটা এই যে টেন্টেড কি টেন্টেড নয়, এটা কে বাঁচবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো, এটা কে বাঁচবে? বিচারপতি বাঁচবে, না বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম বাঁচবে? তোমার পিসি বাঁচবে। এই জন্য তো তোমার পিসি ভোট চেয়েছিল। আর পিসি তো ভোট চেয়েছিল কিসের জন্য? যে আমাকে ভোট দাও, আমি তোমার ছেলে মেয়েদের সুরক্ষিত রাখবো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, দুর্নীতিগ্রস্ত নিয়োগ করব না। উল্টে নিজেই দুর্নীতি করতে শুরু করছে। এই তৃণমূলে চলে আয়, তোর মেয়ের চাকরি করে দেবো, দিয়ে অঙ্কিতার চাকরি করে দিল। পরেশকে ডেকে নিল, অঙ্কিতার চাকরি করে দিল। ধরা পড়ে গেছে। ওদের অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল, ইনসানরা বলছে এই আন্দোলন করে কি করবি? তোকেও র্যাঙ্কজাম করে সেতাব পড়ে থাকলো, সেতাব পয়সা দিতে পারবে না, তুইও র্যাঙ্কজাম করে চাকরি নিয়ে নে, আন্দোলন করবে না, তো চলে আয়। এটা মমতার ফর্মুলা, মমতা ব্যানার্জির ফর্মুলা এটা। যেমন মমতা ব্যানার্জির আপনাকে একটা কথা বলি, মমতা ব্যানার্জির হাত যে ধরবে সে যে তার অবস্থা খারাপ হবে। তো মমতা ব্যানার্জির হাত ধরেছিল কুণাল, জেলে গেছিল। মমতা ব্যানার্জির সাথেই আছে তিনি, সেই জন্যই তো বলছি যে হাত যে ধরেছে সেই জেলে গেছে। না হলে দেখেন এই পরেশচন্দ্র ভালো ছিল, বামেদের নেতা ছিল, যেই তৃণমূল এলো করাপ্ট হয়ে গেল, মেয়ের চাকরি নিয়ে নিল, মেয়ের চাকরি বাতিল হয়ে গেলো, পয়সা ফেরত দিতে হলো। আপনারাই তো সেই দেখাচ্ছিলেন, এই আদালত দেখেছে ট্রেনে করে আসছে, ট্রেনের জানলা খুলেছে, আর এই দেখা যাচ্ছে পরেশ অধিকারীকে জানলা নেমে যাচ্ছে। কোথায়? তারপরে হাওয়া স্টেশন থেকে, আপনারা আর খুঁজে পাচ্ছিলেন না। এইসব করতে হয় মমতা ব্যানার্জির হাত ধরলে। আমি সেই জন্য বলি, আর যাই করুন মমতা ব্যানার্জির সঙ্গে কেউ রাজনীতি করবেন না। আর ওর সঙ্গে যারা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাধ্যতামূলকভাবে হয় দুষ্কৃতী বানাবে, নাহলে করাপ্ট বানাবে। কিন্তু বিচারপতির বাড়ি থেকেও যে টাকা পাওয়া গেছিল, তাহলে কি পুরো বিচার ব্যবস্থায় দুর্নীতিগ্রস্ত? সেটা তো নয়।
বিচারপতির বাড়িতে যদি টাকা পাওয়া যায়, তার জন্য গোটা বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয় না এই কারণেই, তার কারণ সেটা আইডেন্টিফাই করা যায়। আর আপনারা এত রকম দুর্নীতি করেছেন যে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি এত রকম করে দুর্নীতি করেছে, শুধু 17 রকম দুর্নীতি আদালত আইডেন্টিফাই করতে পেরেছে। মানে একরকম দুর্নীতি না, ওএমআর শিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট। শুধু তাই না, এই যে ওএমআর শিটগুলো টেন্ডার দেবে, ওই যে কে ছাপাবে, কে মূল্যায়ন করবে, তাতেও দুর্নীতি। প্রাইমারিতে তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে দিয়ে ওএমআর শিট মূল্যায়ন করিয়েছে। কালীঘাটের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, কালীঘাটের সিএ ফার্মকে দিয়ে পরীক্ষার খাতার একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের ওএমআর শিটের মূল্যায়ন করিয়েছে। বুঝতে পেরেছেন মানে কি অবস্থা মমতা ব্যানার্জির সরকারের? কালীঘাটের সিএ ফার্ম, বুঝতে পেরেছেন লিঙ্কটা? বুঝতে পেরেছেন তো? কালীঘাটের সিএ ফার্ম। দাদা একেবারে শেষ প্রশ্ন, অভিষেক ব্যানার্জি রীতিমতন হুঁশিয়ারি দিয়েছেন, বলা যেতে পারে যে ইডি সিবিআই দিয়েও নাকি তাকে আটকানো যাবে না। তিনি ডায়মন্ড হারবারে কত কি করেছেন সেই হিসেব তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। সেটা তো ভালো কথা, খুব ভালো করে হিসাব দিয়েছেন। আমি বলছি লিপস অ্যান্ড বাউন্সের হিসাবটা কী হবে? আপনি আমাদের লিপস অ্যান্ড বাউন্সের হিসাবটা টাঙিয়ে তিনি দিন। নাকি ডায়মন্ড হারবারে 11 বছরে 6,000 কোটি টাকার উন্নয়ন করেছেন। পেলেন কোথা থেকে 6,000 কোটি টাকা? 6,000 কোটি টাকা পেলেন কোথা থেকে? আইদার জনগণের করের টাকা, যদি বলেন সরকারি মাধ্যম দিয়ে করিয়েছে, তাহলে সেটা আপনি কি করিয়েছেন? এমপি লেটার কি 6,000 কোটি টাকা পাওয়া যায়? আমার তো জানা নেই কোন এমপি 6,000 কোটি টাকা পায়। এবার বলবেন আমি এমপি ছিলাম, আমার পিসি মুখ্যমন্ত্রী, তাই আমি নিয়ে এসেছি 6,000 কোটি টাকা। তাই যদি হয় তাহলে কি আর 43টা, মানে আর 41টা, 42-এর মধ্যে আর 41টা যে লোকসভা কেন্দ্র, সেই 41টা লোকসভা কেন্দ্র কি তাই সেই অঞ্চলের মানুষরা মানুষ নন? তাহলে তো বুঝতে হবে যে পিসি ভাইপোর জন্য। যুক্তিসঙ্গতভাবে বুঝুন, যদি একটা লোকসভা কেন্দ্রেই সব উন্নয়ন হয়েছে, আর তাহলে আর 41টা লোকসভা কেন্দ্রে কি হলো? যদি অভিষেক ব্যানার্জি বলে যে এইখানে এই ডায়মন্ড হারবারই হচ্ছে মডেল, ডায়মন্ড হারবারেই সব উন্নয়ন হয়েছে, আমি তর্কের কাছে ধরে নেওয়াটাই সত্য, তাহলে আর 41টা লোকসভা কেন্দ্রে কী হয়েছে? আর 41টা লোকসভা কেন্দ্রের মানুষকেও তৃণমূলকে ভোট দেবেন না, আর ডায়মন্ড হারবারে তো লুট করে জিতবে।